এখানে আপনারা যদি সর্বস্তরে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আপনাদের জিজ্ঞেস করতে হবে কৃষকের উৎপাদন কৃষি উৎপাদন নয় কেন, সেটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। কৃষকের উৎপাদন বলা হয়েছে। কৃষি উৎপাদন করতে গেলে কৃষি উৎপাদন করতে কৃষকের উৎপাদনকে আমরা ন্যায্য মূল্যে যাতে পায় বিপণনের সেই সুযোগের জন্য নিশ্চিত করা, এটা হেডলাইন করেছি। কিন্তু ভিতরে অনেক কথা আছে, বিমা আছে, শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা, পোলট্রি বিমা থেকে শুরু করে আরও অনেক বিমার কথা আছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা আছে, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন এবং শস্য বহুমুখীকরণ থেকে শুরু করে কৃষি আধুনিকায়নের সংরক্ষণের উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, কোল্ড স্টোরেজ সহ অন্যান্যভাবে কীভাবে ন্যাচারালি সংরক্ষণ করা যায় বহু পদ্ধতি উদ্ভাবন হয়েছে। এমনকি সেখানে বিদ্যুতের ব্যবহার ছাড়াও আজকাল প্রিজার্ভেশনের অনেক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। সেগুলো করার মধ্য দিয়ে কৃষকের মেরুদণ্ডকেই শক্ত করতে হবে। আমাদের ছোটবেলা থেকেই কয়েকটি বিষয় আমরা শুনে আসছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আবার কৃষকরাও জাতির মেরুদণ্ড। সেই কৃষকদের জন্য আমরা শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য এখানে অঙ্গীকার করা হয়েছে। লাস্ট লাইনে আপনারা দেখবেন কৃষক পরিবার শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিশেষ সহায়তা প্রাপ্ত হবে। যেহেতু আমরা কৃষি নির্ভর দেশ, বক্তা একজন আগে বলে গেলেন যে এখন 40 থেকে 50% জিডিপির কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপির কৃষির। এটা আগে আমাদের সময় ছিল 60%। এটা আস্তে আস্তে কমছে, কারণ শিল্প এবং অন্যান্য বিষয়গুলো জিডিপির সেই খাতগুলো এখন কিছুটা দখল করে নিচ্ছে। আগে সম্পূর্ণভাবে আমাদের অর্থনীতিটা অনেকটা কৃষি নির্ভর ছিল। সেটা খুব একটা মঙ্গলেরও কথা নয়। আমাদেরকে ডাইভার্সিফিকেশনে যেতে হবে। সেই হিসাবে কৃষিকেও আমরা পরিহার করতে পারবো না। বাংলাদেশের জনসংখ্যার দিকে তাকালে আমাদের কৃষি উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে, পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। সেই জন্য শুধুমাত্র ফুড গ্রেনস নয়, আমাদের এখানে লাইভ স্টক সহ সমস্ত সেক্টরে যেগুলোকে আমরা কৃষির মধ্যে অন্তর্ভুক্ত করেছি সবগুলোকে এমন অবস্থায় নিয়ে আসতে হবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরেও যাতে আমরা বিদেশে রপ্তানি করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি, আমাদের কৃষি পণ্য দিয়ে, মৎস্য দিয়ে, পোলট্রি দিয়ে, সব কিছু দিয়ে। এমনকি কিছু কিছু অপ্রচলিত পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম, এখন পারছি না বিকজ অফ প্রিজার্ভেশনের সমস্যা। এবং কিছু কিছু বিষয় আছে যে এগুলো প্রিজার্ভ করতে রপ্তানির যে টাইমটা লাগে সেই টাইমের ভিতরে পচনশীলতা হয়ে যায়, সেটা রোধ করে আমাদেরকে সেরকম কারিগরি সহায়তা দিয়ে এগুলা রপ্তানি বাড়াতে হবে। যাই হোক, এই বিষয়ে আমি আমার যথেষ্ট জ্ঞান নাই বলেই আমি আর বলতে চাচ্ছি না। আপনারা যারা কৃষক দল করেন, যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, যারা জাতির বিভিন্ন পর্যায়ে এই কৃষি সেক্টরে কাজ করেন, আপনারা মনোযোগ দিবেন। এখনো পর্যন্ত আমাদের দেশের শতকরা 60-70% মানুষ এই কৃষি নিয়েই বেঁচে আছে। তারা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তারা সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, তাদের সন্তানরা শিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশ শিক্ষিত হবে। এই মানেটা আপনাদের পৌঁছে দিতে হবে এবং এই লক্ষ্যে কাজ করতে হবে। আসি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেন জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য। তার সারা জীবনের সাধনা এবং সারা জীবনের একটি মোক্ষম সময়, যে সময় উপস্থিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাকেই সুযোগ দিয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য, স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তিনি প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে প্রথম যে ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীকালে তারপর দিন সেটা নামে বাংলাদেশের তৎকালীন যিনি জাতীয় নেতা তার নামেই ঘোষণা দিয়েছিলেন। এখানে কৃতিত্বের কোনো দাবি তিনি সারা জীবনে করেন নাই তার জীবদ্দশায়। কিন্তু যখনই তাকে বিতর্কিত করার জন্য একটি নির্দিষ্ট দল বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য দিয়ে তাকে ইতিহাসে অপমানিত করার চেষ্টা করা হলো,
তখনই বাংলাদেশের সমস্ত মানুষ আন্তরিকভাবে দুঃখ পেয়েছে, প্রতিবাদ করেছে। আমরা বলেছি ইতিহাস বিকৃত হচ্ছে। ইতিহাসে যার যে অবদান, সেই স্বীকৃতি আগামী দিনে যখন ইতিহাস লিখিত হবে সেখানে থাকবে। সমসাময়িক কালের ইতিহাস প্রণীত হলে যারা বিজয়ী হয় তাদের নামে ইতিহাস হয়, যারা বিভিন্ন রকমের সুবিধা নিতে চায় তাদের নামে ইতিহাসে বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি করা হয়। কিন্তু নিরপেক্ষ ইতিহাস যখন সত্যিকারের অর্থে লিখিত হবে তখন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য নাম এবং তার অবদান সত্যিকারভাবে সঠিক জায়গায় থাকবে। আমি বিশ্বাস করি পৃথিবীর ইতিহাস তাই বলে। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই। সম্মুখ সমরে অংশ নিয়ে সেই স্বাধীনতা যুদ্ধের বিজয় ছিনিয়ে এনেছিলেন বাংলাদেশের। সেই স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার সেই স্বাধীনতা যখন হরণ করার মতো এবং একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় গেল, তখনও সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করলেন। যেন এটাই তার নিয়তি। একইভাবে 1979 সালে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে, বাকশালকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তার হাত দিয়েই হয়েছে। এই দেশের এই সংবিধানকে গণমুখী করেছেন তিনি। এই দেশের সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করেছেন তিনি। এই দেশে বিচার ব্যবস্থাকে তিনি সত্যিকার অর্থে স্বাধীন করার জন্য সমস্ত উদ্যোগ নিয়েছিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রণয়নের মধ্য দিয়ে, এবং বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় অঙ্গকে, বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগকে সত্যিকারভাবে এমনভাবে জনগণের জন্য সমৃদ্ধ করেছিলেন সাংবিধানিকভাবে। সেটাই আমাদের ভিত্তি গণতন্ত্রের সত্যিকারের যাত্রা। কিন্তু এদেশের উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং গণতন্ত্রকে রুখে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরও সমৃদ্ধ হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি আরও বেশি সমৃদ্ধ হয়। এখন আমরা যে স্লোগানটা দিই সেটা জীবন দেব, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, সেটা সেদিন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ছাত্র দল করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মোহনী নেতৃত্বে অভিভূত হয়ে, তার দেশপ্রেমের আমরা মুগ্ধ হয়ে তার রাজনীতিতে, আমরা ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। তিনি দেশের সমস্ত মেধাবী ছাত্রদেরকে মূল্যায়ন করতেন, তাদেরকে নিয়ে বিহার করতেন, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন। আমরা তার হাতে রিক্রুট করা ছাত্র দলের কর্মী, আমরা প্রতিষ্ঠাতা সদস্য সেই ছাত্র দলের। আজকে সেই ছাত্রদল মহিরু হয়ে সারা বাংলাদেশের সমস্ত জায়গায় একটি প্রগতিশীল ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত হয়েছে। বাবুলরাও তার উৎপাদিত একটা ছাত্র নেতা এবং আজকে একটি কৃষক সেক্টরে কাজ করছেন। বাংলাদেশের সবচাইতে সম্ভাবনাময় সংগঠনের নাম পাওয়া উচিত কৃষক দল। কারণ বাংলাদেশের মানুষকে যদি মাথাপিছু আপনি গণ্য করেন, প্রায় সবাই আমরা কৃষক, প্রায় সবাই আমরা কৃষকের সন্তান। সেই কৃষক দল সংগঠিত হবে না কেন? যেহেতু সেটা কোনো কল কারখানার শ্রমিকদের মতো সংগঠিত শক্তি নয়, হয়তো সেই কারণেই কৃষক দল এইভাবে সংগঠিত নয়। কিন্তু আমাদের মাঠে ময়দানে গিয়ে সেই কৃষক দল করতে হবে, ইউনিয়ন পর্যায়ে গিয়ে সেই কৃষককে করতে হবে। আমি এই পাকা দালানের মধ্যে কৃষক দল করতে পারবো না। কৃষক দল করতে গেলে আমাকে মাঠে যেতে হবে, কাদায় যেতে হবে, কৃষকের সেই জায়গায় যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, সেভাবেই কৃষক দল হবে। বিএনপির মধ্যে সবচেয়ে বড় সংগঠন হওয়ার সম্ভাবনা একমাত্র কৃষক দল, কিন্তু সেইভাবে তালে দিলে হবে না। কিন্তু সেইভাবে আপনারা কি কেউ কোনোদিন মাঠে ময়দানে গিয়ে কৃষকদেরকে সংগঠিত করেছেন? মনে হয় না। আমিও তো গ্রামে থাকি। কৃষক দলের শাখা, কৃষক দলের সংগঠন গ্রাম পর্যায়ে এখনো পর্যন্ত সেভাবে উত্থিত হয় নাই, গঠিত হয় নাই। নামকাও আসতে একটা জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, একদম মিথ্যা কথা বলবেন না। আমরা সেই সংগঠন করি। আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সমালোচনা করছি এই জন্যে যে আপনারা যাতে কষ্ট করেন।
আপনারা যাতে কষ্ট করেন সেজন্য সমালোচনা করছি। আপনারা জেলা কমিটি একটা করবেন সম্মেলনের জন্য, তারপরে মারহাবা লাব্বাইক দিয়ে আপনারা সম্মেলন করে ফেলবেন, তাও না। জেলা কমিটির অধীনে উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটিতে প্রকৃত কৃষকদেরকে অন্তর্ভুক্ত করে আপনারা কৃষক দল করেন, তখন দেখবেন প্রতিযোগিতায় অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলো কৃষক দলের কাছে কিছুই না। হ্যাঁ না বলে কাজ শুরু করেন।